আপনার সাথে ইদানিং অনেকের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে কেন? মানুষ তোমাকে মেরে ফেলতো, কেন যে উনি এত ক্ষেপে গেলেন? জাস্ট ফর ভিউ। অপু বিশ্বাসের রিলেশন খারাপ হয়ে গেল, একদমই ভুল একটা কথা। আপনার সাথে ইদানিং অনেকের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে কেন? আমার মনে হয় যে কাজের অনেক বেশি ব্যস্ততা হয়ে গেছে, আমাদের ফেস টু ফেস কথোপকথন অনেক কমে গেছে। মানে আগে যেটা ছিল যে আমরা একটা সময় আড্ডা দিতাম বা কথা বলতাম, এখন এত বেশি আমরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছি যে একে অপরকে ফেসবুক যুদ্ধের মাধ্যমে আমরা একে অপরকে আসলে অ্যান্সার করি। একটা ফোন কল করলে যে আচ্ছা তুমি কি আমার নামে এটা বলেছো বা এটা কি হয়েছে, বিষয়টা কিন্তু ওখানে ক্লিয়ার হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যান্ত্রিক এই বিষয়গুলো, যান্ত্রিক যুগে এসে আমরা একে অপরের কাছে অনেক অচেনা হয়ে গেছি, অনেক বেশি। এবং তৃতীয় পক্ষ চেষ্টা করে যে দুই পক্ষের মধ্যে যাতে একটা সুসম্পর্ক না হোক। তো আমার মনে হয় যে এটা জাস্ট বিকজ অফ আমাদের লাইফের বিজিনেস এবং আমাদের অতিরিক্ত গ্যাজেটের ইউজ। মানে কি লাইফে বিজি থাকার কারণে কি তোমার সাথে অপু বিশ্বাসের রিলেশন খারাপ হয়ে গেল? কিন্তু তুমি কিন্তু একটা সময় অনেক কাজ করেছো, এরপরে দেখা গেল যখন বুবলি আপার সাথে কাজ শুরু করলে তো ওখানে একটু জানতে পারলাম সামহাও অপু বিশ্বাসের সাথে কিছু একটা হয়েছিল তোমার। হয়তো এটা আমার ভুল ছিল যে আমরা একে অপরের অনেক বেশি কাছে চলে এসেছি। আসলে মূল প্রবলেমটা শুরু হয়েছে হচ্ছে একটা গ্রুপকে কেন্দ্র করে, মানে আমাদের একটা সোশ্যাল গ্রুপ ছিল, সেটাকে কেন্দ্র করে। তার মানে অপুদের সাথে তোমার কোনো রিলেশন খারাপ হয়নি? মানে সরাসরি আমাদের কোনো সম্পর্ক খারাপ হয়নি, কিন্তু আশেপাশের মানুষগুলোর কারণে আসলে একটু বাধায় পড়ে গেছে। আর মনে হয় কি বারিশ, তুমি তো ইদানিং বুবলি আপার সাথে অনেক কাজ করছো, তোমার এখন দেখা যায় কোনো শোরুম ওপেনিং হোক কিংবা কোনো প্রমোশনে হোক, অপু দিকে এখন আর পাওয়া যাচ্ছে না। এটা হতে পারে যে অর্গানাইজারদের একটা চাহিদা থাকে যে এখন কোন নায়িকাকে নিয়ে তারা কাজ করবে। তো এটাই, আমার তো ওনার সাথে কাজ করতে কোনো ইস্যুস নাই। যদি কালকেই বলে আমি কালকেই হয়তো কাজ করব, এবং ওনার জন্য সবসময় আমার মন থেকে ভালোবাসা থাকবে। আমরা দেখেছিলাম যে গৌতম সাহা কোরিওগ্রাফার, ফ্যাশন কোরিওগ্রাফার, উনি আবার কান্নাও করেছিলেন যে না সম্পর্কের অবনতি হয়েছে। হ্যাঁ, তো উনি আসলে কান্না করেছিলেন। তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, কারণ গৌতমটা তোমার সাথে কাজ করে। হ্যাঁ, গৌতমটা আমারও অনেক পরিচিত। এমন একজন মানুষ যে আমার লাইফে, আমার ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, লাইক আ গার্জিয়ান। এবং আরো অনেকেই আছে যাদের নাম হয়তো অনুষ্ঠানে বলতে পারবো। তো আমার কাছে মনে হয় যে এই সময়টা আসলে কেটে যাবে, আমরা আজ আছি কাল নেই। তো আসলে মনোমালিন্যের জায়গাটা খুবই ক্ষুদ্র থাকা উচিত আমার মনে হয়, যত দ্রুত সম্ভব মনোমালিন্যগুলো মুছে ফেলা উচিত। অপুদি ছাড়াও আসলে টনি আপুর সাথে তোমার একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, আসলে কেন এরকম জটিলতা হলো আসলে জানি না, শুরুটা কি দিয়ে হলো? কেন যে উনি এত ক্ষেপে গেলেন? মনে হয় যে আসলে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এক কথা বলছি আরেক কথা বলছি। আমার কাছে মনে হয় যে ওনার জায়গা থেকে উনি সঠিক, আবার আমার জায়গা থেকে হয়তো আমি সঠিক। দুই পক্ষের জায়গা থেকে যখন আপনি বসবেন তখন তো সবারটা সঠিক। এটা একটা কাইন্ড অফ আর কি ফেসবুকে যেটা দেখলাম কাঁথা ছোড়াছুড়ির মতো। তোমার হাজবেন্ড আলবি একটা স্ট্যাটাস দিয়েছে যে তবলা বাজানো, তো এইগুলো শব্দ চয়ন করলে আসলে তার কাছেও খারাপ লাগতে পারে। অধিকাংশ দেখলাম তাকে সাপোর্ট দিচ্ছে, যে তো এটা কি ঠিক ছিল কেন এই স্ট্যাটাসটা? তুমি কি মনে করো? আসলে রাগের মাথায় রাগ এমন একটা জিনিস যেটাকে কেউ কখনো কন্ট্রোল করতে পারে না। আমি কিন্তু আগে অনেক রাগে ছিলাম, আমি এখন আস্তে আস্তে এটাকে এত কন্ট্রোলে নামায় ফেলছি যে একদম মাটির সাথে মিশায় ফেলছি রাগটাকে। বাট আমার হাজবেন্ড রাগের মাথায় অনেক কিছু করে ফেলে, ওকে দেখতে অনেক শান্তশিষ্ট মনে হয়, যেমন আমার মেয়ে কিন্তু ওকে অনেক ভয় পায়। তো রাগের মাথায় ও যে কথাগুলো বলে ফেলে, যেমন আমি বিশ্বাস করি টনি আপু, উনিও রাগের মাথায় অনেক সোশ্যাল বুলিং করে ফেলেছেন আমাকে, পরবর্তীতে কিন্তু উনি নিজেই সেটা রিয়েলাইজ করেছেন। সো আমার হাজবেন্ডও সেটা রিয়েলাইজ করেছে, সো ওখানে কাটাকাটি, দ্যাটস ইট। বিষয়টা আসলে খুবই সিম্পল ভাবে নিলেই সিম্পল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষ এটা ভিউ বাণিজ্যের কারণে অনেক গুরুতর আকার ধারণ করেছে। মানে আমরা যখন দেখলাম টনি আপার হাজবেন্ড মারা গেল, তুমি একটা স্ট্যাটাস দিয়েছিল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তো ওই জিনিসগুলো হয়তো না, এটা কিন্তু একদমই ভুল একটা কথা। এবং এটা কোথা থেকে এসেছে সেটাও জানার বিষয়, এই প্রশ্নটাতেই আমি আসছিলাম। আমি ওই দিন এটা পোস্ট দিয়েছি সবার আগে ঘুম থেকে উঠে, যে ওনাদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে, আমি এখনো দেখাতে পারবো, চাইলে আপনাকে আমি দিয়ে যাব, যে উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো এই কথাটা সামহাউ টনি আপুর
কানে কেউ দিয়েছে বা মিস্টেক হয়েছে, এবং এটা আমি আপুকে বারবার মেসেজ করে বোঝানোর চেষ্টা করেছি। আমি নিজেও দেখেছি টনি আপার হাজবেন্ড যখন অসুস্থ তুমি স্ট্যাটাস দিয়েছি, ওনার শোরুমে গিয়ে আমি শপিং করেছি, আমি এবং গৌতম শাহদাদা, সেটার ভিডিও পোস্ট করেছি যে ওনার পাশে আছি আমরা। এবং তখন কিন্তু সিচুয়েশন ছিল আমি ওখানে যাওয়ার মতো না, তারপরও কিন্তু আমি গেছি, আমি নিজের থেকে গেছি। এবং যেদিন টনি আপুর হাজবেন্ড মারা গেলেন ওই দিন আমি পোস্ট করেছি, এবং সেটা 50K লাইকস পড়েছিল ওই ছবিটাতে। তো সেটা কিভাবে মিস আউট হয়ে গেল ওনার আমি আসলেই জানি না। তো এটা আমি আসলে নেক্সাস টিভির মাধ্যমে সবাইকে বলতে চাই যে ওই দিন সারা ফেসবুকে শুধু ওনার ছবি ছিল, আপুর এবং আপুর হাজবেন্ডের। ওই সময় যদি আমি এমন করে একটা স্ট্যাটাস দিতাম, মানুষ তোমাকে জুতা দিয়ে পিটায় মেরে ফেলতো। আমার তো স্বাভাবিক একটা সেন্স আছে, আমি এতদিন ফেসবুক চালাই, আমি তো বুঝি কখন কি পোস্ট করতে হবে। তো আমি তো ঘুণাক্ষরেও যদি আমার মনেও এটা থাকতো তাও মনে আমি পোস্ট করতাম না, ভয় যে বাবা আমাকে তো নেটিজেনরা পিটায় মেরে ফেলবে। এরপর তুমি সরি বলেছো, রিসেন্ট হয়তো একটা অনুশোচনা, আমার মনে হয়েছে যে থাকা উচিত। তো টনি আপু কিন্তু একটু ঠান্ডা হলো না, তো হ্যাঁ আমাদের সবকিছু মিটমাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভুল হতেই পারে, হ্যাঁ ভুল বশত আমরা ফেসবুক স্ট্যাটাস দিতে পারি, কিন্তু ওটা একটু অতিরিক্ত হয়ে গেল না পুরো ব্যাপারটা? হ্যাঁ অতিরিক্ত পর্যায়ে তো চলেই গেছে, এবং রীতিমতো আমাদের যারা মিডিয়া কলিগস আছে বা সোশ্যাল মিডিয়া ইউজাররা আছে তারাও এটাকে অনেক ভালো চোখে দেখেনি, একদমই ভালো চোখে দেখেনি। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের আরো সংযত হতে হবে, আরো ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এবং আমারও কাজের জায়গাতে দেখা যায় যে তুমি একটা উদ্বোধনে গেলে সেখানে হচ্ছে মানুষজন গালাগালি করছে ভুয়া ভুয়া বলে, তো এটা তো আসলে এক্সপেকটেশন ছিল না বাড়ির, তাই না? এখানে একটা আপু কথা আছে যে এটা কিন্তু রিসেন্ট একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, আপনি দেখবেন। প্রথমে আমার সাথেই একটা প্রোগ্রাম ছিল পরিমণি, চিত্রনায়িকা পরিমণির, ওখানেও কিন্তু বিশৃঙ্খলার একটা সৃষ্টি হয়েছে যমুনা ফিউচার পার্কে। পরবর্তীতে কিন্তু পরিয়াপু রাতে এসে একটা স্ট্যাটাসও লিখেছিলেন। দেন আপনি দেখবেন চট্টগ্রামে মেহজাবিন চৌধুরীকে বাধার সম্মুখীন দেওয়া হয়েছে। দেন অপু বিশ্বাসেরও একটা ডায়মন্ডের একটা উদ্বোধনের অনুষ্ঠানে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা। পুরো ব্যাপারটাই কিন্তু এখন জড়িত। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো না উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো হচ্ছে, হ্যাঁ কোন একটা গ্রুপ। এবং আমরা তো এত বছর হাজার হাজার আমার মনে হয় উদ্বোধন করেছি সারা বাংলাদেশ জুড়ে, কখনো এরকম কোনো ঝামেলা হয়নি, কখনো রাজনৈতিক অস্থিরতা কিন্তু এখনো আছে। আমাদের যে কারণে যাবেন কিন্তু শোরুম উদ্বোধন করতে পারে শিল্পীদের উপর একটা এটা একটা কোনো একটা গ্রুপ উদ্দেশ্য প্রণোদিতভাবে করাচ্ছে, এটা নিয়ে অনেক আর্টিস্টরাই আসলে কথা বলছেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সামান্য একজন মানুষ, আমি এটা নিয়ে কথা না বলি, আমি এটা নিয়ে চুপ থাকি। আর আমাদের কর্তৃপক্ষ তো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে ওনাদের প্রোগ্রামটা খুব সফলভাবে সম্পন্ন হয়েছে। জাস্ট আমরা যখন বের হয়ে আসতেছিলাম না, তখন হঠাৎ করে কিছু ছেলে 2-3টা ছেলে মনে হচ্ছিল কি ওরা ইচ্ছা করে মনে হয় এই প্রোগ্রামে ঢুকেছে, প্ল্যান করে 3-4 জন। হ্যাঁ, এবং আমাদের দেহরক্ষী যারা ছিলেন ওনারা আমাকে বারবার বলছিলেন যে আপু জাস্ট একবার বলেন, আমরা ওনাদেরকে আটক করব, কারণ বসুন্ধরা মার্কেটে আটক করলেই বসুন্ধরা কর্তৃপক্ষ এসে, তো আমি আর বুবলি আপু বলছি না, আমরা ফার্স্ট বের হয়ে যাই। কারণ এখানে এখন বিশৃঙ্খলা, হাজার হাজার ক্যামেরা, ওদেরকে আটক করলে এটা আবার নিউজ হবে যে এখানে একটা আমরা দেহরক্ষীর একটা ফোর্স করেছি। তো আমাদেরকে আমাদের বডিগার্ডরা দ্রুত বের করে দিল। পুরো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর জাস্ট যাওয়ার পথে এই অংশটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো হলো, এবং ওই ভিডিও ফুটেজগুলোই বারবার প্রচার করা হচ্ছে জাস্ট ফর ভিউ। ভিউর জন্য মানুষ এতটা নিচে নেমে গেছে যে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো, কেক কাটিং হলো, ফিতা কাটিং হলো, পুরো অনুষ্ঠানে শোরুম ঘুরে দেখানো হলো। ইনফ্যাক্ট আমরা পাঞ্জাবি গিফটও নিলাম, যে যেই প্রোগ্রামের যে কর্তৃপক্ষ ছিলেন ওনারা আমাদেরকে ঈদের জন্য পাঞ্জাবি গিফট করলেন প্রত্যেককে। সেই ফুটেজগুলো নাই, শুধুই ভুয়া ভুয়া ফুটেজটা। তার মানে কি এটা ভিউর জন্য পিক করা হয়েছে, ওইটুকুই পিক করা হয়েছে সোশ্যাল মিডিয়া ছাড়ার জন্য। আর এখন তো আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে যে অস্থির পরিস্থিতি, কিভাবে মানুষ নেগেটিভিটি হবে, ঝগড়া করবে, ভিউ করবে, একজনের নামে খারাপ কথা বলবে। একটা ভালো শৈল্পিক কাজের কোনো ভিউ নাই, একটা ভালো পেইন্টিং কেউ করছে, একটা ভালো গান গাচ্ছে, কোনো ভিউ নাই, একটা ভালো প্রোগ্রাম হচ্ছে, কোনো ভিউ নাই। বারিশকে মানুষ গালিও দিবে, আবার বারিশ কোন শাড়িটা পরে লাইভে এসেছে সেটাও মানুষ দেখতে চায়। আসলে দুই দিকেই আছে আসলে কিছু কিছু ভিউয়াররা। আমার এখন মনে হয় যে আমি হয়তো আগেই ভালো ছিলাম, যখন আমি লাইভ প্রেজেন্টেশনে আসি নাই। আমি অনেক বছর টেলিভিশনে কাজ করেছি, কিন্তু তখন না মানুষ সরাসরি কোনো কমেন্ট করার সুযোগ পেত না আমাদের। আমরা রেকর্ডেড প্রোগ্রাম করে বের হয়ে যেতাম, বা স্টেজে প্রোগ্রাম করতাম, দূরে থাকতাম। এখন অডিয়েন্সদের কাছে আসছি, ওই যে বলে না যে কাছে আসতে নাই, কাছে আসলেই মনে হয় সম্পর্ক নষ্ট হয়ে যায়।
জানি না, মানুষ এক সময় ভালোবাসে, এক সময় ঘৃণা করে, আবার মানুষ ভালোবাসে। এটা আসলে টোটালি ওনাদের ডিসিশন যে ওনারা কখন কাকে অ্যাকসেপ্ট করবে, কখন কাকে রিফিউজ করবে। মানে আজ আপনাকে ঘৃণা করতেছে, কাল আপনাকেই ভালোবাসবে, আবার আজকে আমাকে ঘৃণা করতেছে না, কালকে আমাকে আবার ভালোবাসবে। বিষয়টা হচ্ছে এরকম চক্রাকারে আসে।